গগন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে দেখছিল ওই বাঁশ গাছের জঙ্গলটার দিকে। পেছন থেকে দিদি বলল, তোকে বলেছি না রাতের বেলা ওই দিকের জানলাটা খুলে রাখবি না? কতবার করে বাবা মা বারণ করে দিয়েছে, তারপরেও তুই কথা শুনিস না। গগন বিছানার উপরে জানলা খুলে বসেছিল, তাই দেখে ওর দিদি তাড়াতাড়ি এসে জানালাটা বন্ধ করে দিতেই গগনের চোখে মুখে একটা বিরক্তির ভাব ফুটে উঠল। সে বলল, বন্ধ করে দিলি কেন? আমি দেখছিলাম তো, যখন তখন জানলা বন্ধ করে দিস কেন তোরা? হ্যাঁ, জানলা দিয়ে বাইরে তাকিয়ে তুই কি দেখছিস এখন? জানিস না ওইদিকে জলের ধারে বাঁশবাগান রয়েছে? ওদিকে রাতের বেলা তাকাতে নেই। তুই কথা শুনিস না কেন? গগন যেন রাগ চোখে তাকিয়ে রইল তার দিদি বিপাশার দিকে। বিপাশা সেদিকে পাত্তাও দিল না। জানালাটা শক্ত করে বন্ধ করে দিয়ে ঘরের একপাশে টেবিলের কাছে এসে হারিকেনটা জ্বালিয়ে দিল। বই নিয়ে পড়তে বস, বাবা কিন্তু এক্ষুনি চলে আসবে। আমি রান্নাঘরের কাছে যাই, মা না থাকলে তো আমাকে সব কিছু করতে হয়। তুই আর কি বুঝবি? গগন ব্যাপারটা জানে, না বোঝার মতন বয়স তার নয়, কিন্তু জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে তার বেশ ভালোই লাগছিল। বাঁশ গাছের মাথাগুলো অল্প হাওয়ায় তিরতির করে কাঁপতে কাঁপতে নিচের দিকে নুইয়ে পড়ছিল। এমন সময় বাঁশবাগানের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে, যেন মনে হয় কেউ দাঁতের উপর দাঁত ঘষে চলেছে। শব্দটা গগনের ভালো লাগে, তার সঙ্গে আরও একটা ব্যাপার বেশ ভালো লাগে ওর। মাঝে মাঝে ব্যাপারটা হয়। বইটা খুলে আবার জানালার কাছে বসলো গগন। চিঠিটা কখন যেন নিজে থেকেই আলগা হয়ে গেছে। জানালার একটা পাল্লা দুহাতে খুলে দিতেই বাইরে চাঁদের আলোয় দিঘির জলটা ঝিলমিল করে উঠেছে। একদিন রাতের বেলা ওই দিঘির পাড়ে যাব, বাঁশ বাগানের মধ্যে একা একা ঘুরে বেড়াবো। ভারী ভালো লাগে আমার জায়গাটা। বিপাশা রান্নাঘরের কাজেই ব্যস্ত ছিল, সে এদিকে আর এলো না। বেশ খানিকক্ষণ পরে যখন মলয় এসে ঘরে ঢুকলো, তখন দেখতে পেল গগন জানালার দিকটাতে পিঠ করে ঘুরে বইয়ের উপরে মুখ গুজে কি যেন পড়ছে। মলয় তার মাথায় হাত রেখে বলল, মন দিয়ে পড়, এদিকে জানলাটা খুলিস না, বুঝলি? ওই দিকটা ফাঁকা থাকে তো, রাতের দিকে কখন কি হয় তার চেয়ে জানলাটা বন্ধ রাখাই ভালো। কেন বাবা, সারাদিন মা দিদি সবাই এই একই কথা বলে, ওই জানলা বন্ধ রাখতে। কিন্তু আসলে হয়েছেটা কি বলো তো? কেন বন্ধ রাখবো জানলাটা? তুই জানিস না ওইদিকে জানলাটা খোলা রাখলে মাঝে মাঝে নানা রকম সমস্যা হয়। ওইসব বাদ দে, তুই এখন বুঝবি না। আমি ঠিক বুঝবো, তুমি ভালো করে বললেই বুঝবো। মা বলেছিল ওই বাঁশ বাগান আর ওই জানলা নিয়ে নাকি একটা গল্প আছে। ভালো করে বললে আমি ঠিক বুঝবো বাবা। সারাদিন কারখানার কাজ করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে মলয়ের এসব ভালো লাগছিল না, তাই তড়িঘড়ি করে স্নান করে একসঙ্গে খেয়ে নিল সবাই। খেতে খেতেই বিপাশা কথাটা তুলল আবার। বাবা, তখন থেকে ভাই এক কথা বলে বলে আমার মাথা খারাপ করে দিচ্ছে। তুমি বলো না ওই বাঁশবাগানে কি আছে, আর ওদিকের জানালা খোলা রাখলে কি হয়? মলয় কথাটা বলতে চাইছিল না, ব্যাপারটা খুব একটা তো ভালো নয়, কিন্তু গগনের জেদের কাছে অবশেষে হার মানতে বাধ্য হলো তাকে। মলয় ধীরে ধীরে বলতে লাগলো ওই বাড়ির পেছনের দিকের জানালাটা না খোলার আসল রহস্যটা। 4-5 বছর আগের কথা। আমাদের এই বাড়িটা, মানে আমরা এখন যেখানে আছি, এখানে থাকতো তোর মতোই একটা ছেলে আর তার মা বাবা। ছেলেটা ছিল বড্ড দুরন্ত, কোনো কথা শুনতো না। তোর বয়সী হলেও তোর চেয়ে একটু লম্বা চওড়া ছিল। তার নাম ছিল বিশু। এই বিশু মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে বাইরে এখানে ওখানে চলে যেত। ওর মা বাবা ওর জন্য অতিষ্ঠ হয়ে থাকতো, কিন্তু এইখানে এই বাড়িতে তারা আসতে থাকার পর থেকে বিশু কেমন যেন একটু একটু করে বদলে গিয়েছিল। কেন বাবা? কেন বদলে গিয়েছিল সে কথা আমরা জানি না। ওরা এখানে কেন এসেছিল সেটাও আমি জানি না। শুধু এইটুকু জানি এখানে ওরা থাকতো আমরা এখানে আসার আগে। একদিন বারান্দার কাছে বসে কোনো কাজ করছিল ওরা, এমন সময় ওরা শুনতে পেল বিশু যেন কার সঙ্গে কথা বলছে। সে বলছে, তুই আবার এখানে এসেছিস? চলে যা এখান থেকে, তোকে তো বলেছি তুই আমার কাছে আসবি না। তুই চলে যা, চলে যা, এখন আমি কোথাও যেতে পারবো না। এই বিশু, ঘরে বসে কি করছিস? তোকে না পড়তে বলেছি, কার সঙ্গে কথা বলছিস? মা শুনতে পাচ্ছে কিন্তু। চলে যা এখান থেকে, মা বাবা যদি চলে আসে তোকে দেখতে পায় তবে। আরে কি হয়েছে আমায় বলবি তো?
কে কথা বলছে তোর সঙ্গে? আরা, আমি আসছি। বিশুর মা রান্নাঘর থেকে খুন্তি হাতে নিয়ে তাড়াতাড়ি উঠে আসে ঘরের কাছে। দরজার ভেতর পা রাখতে যাবে এমন সময় সে দেখতে পায় ঘরের ভেতরটা অন্ধকার, জানলাটা খোলা। খোলা জানলা দিয়ে চাঁদের আলো ঘরের ভেতরে এসে ঢুকছে। সে জানলার বাইরে কি যেন একটা আছে, ভালো করে বোঝা যাচ্ছে না। আর বিশু দুটো হাতে সে ঘরের জানলার শিকলগুলো ধরে বাইরের দিকে কিছু একটা বলার চেষ্টা করছে। বিশুর মা চিৎকার করে উঠল বিশুকে দেখে। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিস তুই? এক্ষুনি সরে আয় জানলা থেকে। মায়ের ধমকে বিশু ছিটকে সরে আসে জানালা থেকে। বিশুর মা যখন জানালার কাছে যায় তখন দেখে যে জানালার ওপাশে কেউ নেই। বাইরে থেকে একটা ঠান্ডা হাওয়া ভেসে আসছে। কার সঙ্গে কথা বলছিলি? হ্যাঁ, কোথাও তো কেউ নেই। আমাকে সত্যি করে বল বিশু। এতক্ষণ বিশুর বাবা বারান্দার কাছে বসে কিছু একটা করছিল, কিন্তু বিশুর মায়ের কথা শুনে সেও ঘরের ভেতরে এসে ঢুকে পড়ে। ততক্ষণে বিশু বিছানার উপর এসে বসে পড়েছে। তার মুখটা থমথমে, চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে বারবার। মায়ের মুখে একটা অজানা ভয় ফুটে উঠেছে। বিশুর বাবা ব্যাপারটা আন্দাজ করে কিছু একটা বুঝতে পেরে তাড়াতাড়ি এগিয়ে যায়। বিশু তার বাবাকে জড়িয়ে ধরে বলে, আমি কিছু করিনি, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কিছু করিনি। ও মাঝে মাঝে আমার কাছে আসে, আমাকে এখান থেকে নিয়ে যেতে চায়, বারবার আমাকে বলে ওই ওই বাঁশ বাগানে যাওয়ার কথা। এ কথা শুনে বিশুর বাবা কিন্তু বেশ চমকে ওঠে। বাঁশবাগানের গল্প তার নিজের কাছে অজানা নয়, কিন্তু বাঁশবাগান থেকে কে তার বিশুকে ডাকতে আসে এটাই সে বুঝে উঠতে পারল না। ব্যাপারটাকে স্বাভাবিক করার জন্য সে বিশুকে বলে, আরে ওসব কিছু নয়, যাও রান্না করো। বিশু, ওইদিকে জানলাটা খুলবি না, বুঝলি? জানলা খুললেই সমস্যা হবে। কিন্তু বিশু কাকে দেখতে পেয়েছিল আর কার সঙ্গেই বা কথা বলতো, যাকে বিশু তার মা বাবাকে দেখাতে পারেনি? কারণ অন্য কাউকে সে দেখা দেয়নি, একমাত্র বিশুকে দেখা দিয়েছিল। মাঝে মাঝে সে আসতো, কিন্তু এরপর রাতের দিকে তার ঘন ঘন জ্বর আসা শুরু হয়ে গেল। একদিন অনেক রাতের দিকে বিশুর বাবার ঘুমটা যখন ভেঙে যায়, সে মুখ তুলে দেখতে পায় বিশু বিছানার উপর চুপ করে বসে রয়েছে। ঘরের জানলা খোলা, আর ঠিক সেই খোলা জানলার ওপাশে কালো মতো কে যেন একটা চুপ করে দাঁড়িয়ে ফ্যাঁসফ্যাঁসে গলায় একভাবে বলে চলেছে, বিশু, বিশু, হাই আমার কাছে। বিছানার উপর চুপ করে মাথা নিচু করে বসে বিশু মুখ থেকে একটা গড়গড় শব্দ করে চলেছে। সে শব্দের সঙ্গে বলছে, আমি যাব না, আমি যাব না। যেন বিশু প্রাণপণে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু ঘুমের ঘোরের মধ্যে বলতে পারছে না। বিশুর বাবা আর একটু কাছে এগিয়ে আসতেই শুনতে পায় বিশুর কণ্ঠস্বর, তুমি আর এসো না, চলে যাও, চলে যাও, বাবা মা ঘুমোচ্ছে, ওরা আমায় এখান থেকে যেতে দেবে না কোথাও। এইটুকুতেই যদি সবটা ঠিক হয়ে যেত তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হতো, কিন্তু এমনটা হলো না। একদিন সন্ধেবেলা হঠাৎ করে ঘরে বিশুকে ডাকতে গিয়ে তার মা দেখতে পায় বিশু ঘরের মধ্যে কোথাও নেই, অথচ একটু আগেও ঘরে বিশু ছিল। চিৎকার চেঁচামেচি করতে করতে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। তখনই বিশুর বাবা ফেরেনি। সবাই মিলে বিশুর খোঁজ করতে করতেই একজন বলে ওঠে, একটু আগে দিঘির পাড়ে কাউকে যেন হেঁটে যেতে দেখা গেছে, দূর থেকে মনে হচ্ছিল ওটা বিশু। লোকটার কথা শুনে সকলেই সে দিঘির পাড়ের দিকে দৌড়ে যায়। দিঘির পাড় থেকে বাঁশবাগান খুব বেশি দূরে নয়। দিঘির পাড়ে আলো ও লাঠি সোঁটা নিয়ে ছুটতে ছুটতে সবাই বিশুর খোঁজ খবর করতে থাকলো, কিন্তু বিশুকে কোথাও পাওয়া গেল না। ততক্ষণে বিশুর বাবা ফিরে এসেছে। সবাই মিলে আবার খোঁজ খবর করছে। বিশুর বাবা বলে, রাতের বেলা মাঝে মাঝে ওই জানলার পেছন দিক থেকে বিশুকে কেউ ডাকতে আসতো। আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। তখন ব্যাপারটাকে তেমন ভাবে ভাবিনি, কিন্তু এখন তো মনে হচ্ছে তখন এসব বিষয় আটকালেই ভালো হতো। আরে ওই বাঁশ বাগানটা ভালো না, বাচ্চা বাচ্চা ছেলেদের এমনভাবে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই বাঁশ বাগানের আত্মারা। কম মরা রয়েছে ওখানে, আগেই তোমাদের বোঝা উচিত ছিল। বিশুর মা অঝরে কাঁদতে কাঁদতে দিঘির পাড়ে বসে পড়ে। বাকিরা কয়েকজন মিলে জঙ্গলের ভেতরে ঢুকে যায়, কিন্তু ডাকাডাকি করেও যখন
অনেকটা সময় কেটে যায় আর তাকে খুঁজে পায় না। তখন ওরা যেন বিধ্বস্ত হয়ে পড়ে। ওরা ফিরে আসতে যাবে এমন সময় জঙ্গলের ভেতরে কোথায় যেন শিয়ালের ডাক শোনা যায় একসঙ্গে। শিয়ালের ডাক? এতক্ষণ ধরে চুপ করে বসে থাকা গগন এইবার কথা বলে ওঠে। ভাত খাওয়া প্রায় শেষ হয়ে গেছে তিনজনের, কিন্তু গল্প শোনার যে এমন নেশা যার জন্য কেউ উঠতেই পারছে না। চোখ বড় বড় করে মলয় গগনের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, শিয়াল। জঙ্গলের সেই বাঁশ বাগানের ভেতর কতগুলো শিয়ালের একসাথে ডাকার শব্দ শুনতে পায় ওরা। কিন্তু সেই দিকে এগিয়ে যেতেই যা দেখতে পায় তাতে পাগলের মতো হয়ে যায় বিশুর বাবা। ওরা দেখতে পায় একটা বাঁশ গাছের তলায় বসে রয়েছে বিশু। তার দুটো চোখের ভেতরে ছোট ছোট দুটো বাঁশের কঞ্চির মতো লাঠি ঢুকিয়ে দেওয়া হয়েছে। টপটপ করে রক্ত গড়িয়ে পড়ছে সেখান থেকে। বিশুর চোখে মুখে কিন্তু কোনো রকম বিকার নেই। তার খালি গা, একটা হাফ প্যান্ট পরেছিল সে, ঘরের ভেতর সেটাই পরেও। ওই অবস্থাতে এসে বাঁশ গাছ চেপে ধরে তার উপরে কামড় বসিয়ে চলেছে। দাঁত বোধহয় ভেঙেছে দুই একটা, সেখান থেকে রক্ত পড়ছে। এমন দৃশ্য দেখে বিশুর বাবা থমকে যায়। বাকিটা তাড়াতাড়ি ছুটে গিয়ে বিশুকে ধরে বটে, কিন্তু বিশু তখন চিৎকার করে বলছে, ওর সঙ্গে আমার যেতেই হবে, ওর সঙ্গে আমার যেতেই হবে, ছেড়ে দে আমায়, খবরদার বলছি। তারপর কি হলো বাবা? কথাটা বলেই বিপাশা সোজা তাকায় গগনের দিকে। গগনের একটা হাত সে চেপে ধরে। গগন তখন অবাক হয়ে চোখ গোল করে তাকিয়ে দেখছে মলয়ের দিকে। বিপাশার কেন জানি মনে হচ্ছিল ইচ্ছে করেই বাবা একটু বাড়িয়ে বাড়িয়ে বলছে, যাতে গগন ভয় পায় আর কোনোদিন ওদিকের জানালাটা না খোলে। কিন্তু তবুও বিপাশার মনে হচ্ছিল এতটা বেশিও বলা ভালো নয়। বিশুকে যখন সেখান থেকে তুলে আনা হলো তখন তাকে আর বাঁচানোর কোনো আশা নেই। দুটো চোখ একেবারে নষ্ট হয়ে গেছে। গ্রামের কবিরাজ যখন চোখের ভেতর থেকে কঞ্চিগুলো বের করে আনলো তখন বিশু একেবারেই কথা বলা বন্ধ করে দিল। বিশুর বাবার গোটা শরীর কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। পিতৃস্নেহের এক অলিক মায়া থাকে, সে যেন কোনোভাবেই বোঝাতে পারছিল না। হতভম্বের মতো বিশুর চোখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, ওই বাঁশ বাগান থেকে কেউ একটা এসেছিল, আমার ছেলেকে নিয়ে গেছে, ওকে আমি। বিশুর বাবা পাথরের মতো চুপ করে বসেছিলেন বারান্দার এক পাশে। চোখের সামনে বিশুকে তিলে তিলে মরতে দেখেও সে কিন্তু কিচ্ছু করতে পারেনি। কবিরাজ যখন জবাব দিয়ে চলে গেল তখন গোটা বাড়িতে একটা শোকের ছায়া নেমে এলো। ওখান থেকে ফেরার আধ ঘন্টার মতো কিছু সময় বেঁচে ছিল বিশু। তারপরে দেখতে দেখতে চোখের সামনে বিশু মারা যায়। অনেক রাতে ওই গ্রামের শেষের দিকে শ্মশানে বিশুর শেষ কৃত্য শেষ করেছিল ওরা। তারপর দিন দুয়েকের মধ্যে এখান থেকে সমস্ত কিছু গুটিয়ে নিয়ে ওরা চলে যায়। ওর জন্যই তোমরা ওই দিকে জানলাটা খুলতে বারণ করেছ, যাতে ওই জায়গাটা বন্ধ থাকে। কিন্তু বিশু ওখানে কি দেখেছিল তা তো আমি জানি না, আমি তো কিছু দেখিনি। এমন ঘটনা যখন একবার ঘটেছে তখন আরও একবার ঘটতেই পারে গগন। তাই ওদিকের জানলাটা খোলা না রাখাই ভালো, বিশেষ করে সন্ধ্যার পর। সন্ধে নামলে যখন অন্ধকার হবে তখন ওইদিকে জানলা কিন্তু আর খুলবে না। বিশুর গল্প শুনে গগন প্রচণ্ড ভয় পেয়ে গেল। তাই মনে মনে সে নিজেই প্রতিজ্ঞা করল দিনের আলো ছাড়া ওই দিকের জানালাটা সে কখনোই কোনো দিন খুলবে না। কিন্তু মলয় জানত না গগনকে ভয় দেখিয়ে বাঁচাতে গিয়ে বিপাশার মনে সে এক নতুন কৌতূহল তৈরি করে ফেলেছে। দিঘির পাড়ে গাছতলাতে চুপ করে বসে বিপাশা একবার এদিক ওদিক তাকিয়ে দেখল, না, কোথাও কেউ দেখছে না। তারপর গাছের ওপাশে দাঁড়িয়ে থাকা রতনের হাতটা শক্ত করে চেপে ধরে কেমন যেন ক্লান্ত গলায় বলল, বাবা যে হঠাৎ করে ওখানকার পাড় তুলে এইখানে চলে আসবে তাও এই মাসখানেকের মধ্যে ভাবতেই পারিনি।
কতদিন পরে তোমার সাথে দেখা হলো। রতন বিপাশার হাতটাকে শক্ত করে নিজের হাতে চেপে ধরে রেখেছিল। প্রায় মাসখানেক ধরে রতন এদিকে আসতে পারেনি, আর বিপাশার পক্ষে ওদিকে যাওয়া সম্ভব ছিল না। সন্ধে নেমে এসেছে চারপাশে। একটু পরেই তার বাবার বাড়ি ফিরে আসার কথা। কোনো রকমে গগনকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে বসিয়ে দিয়ে বিপাশা বেরিয়ে এসেছে। তাই সে বলল, আর নয়, আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। যে কদিন মা বাড়িতে নেই সে কদিনটা তাও এখানে আসতে পারবো। তুমি আবার কালকে এসো। কালকে তুমি একটা কাজ করো। তুমি না, কি যেন ভাবতে ভাবতে বিপাশা আর বলতে পারল না কথাটা। রতন তার হাতটা ধরে যেন হ্যাঁচকা টান দিয়ে দিঘির পাড়ের গাছের দিক থেকে সেই বাঁশবাগানের দিকে এগিয়ে গেল। না, কালকে নয়, আর আসতে পারবো না। বাবার সঙ্গে কালকে হাটের কাজে বেরিয়ে পড়তে হবে। অনেক দিন কেটে যাবে। আজকে আর একটু থাকো আমার সঙ্গে। বিপাশা আর না করতে পারল না। দুজনে মিলে হাঁটতে হাঁটতে দিঘির পাড় থেকে বাঁশবাগানের ভেতরের দিকে এগোতে লাগলো। চাঁদটা আকাশের একপাশে হেলে থাকলেও সেখান থেকে আলো ফেলেছে বাঁশবাগানের ভেতরে। রতনের গায়ের কাছে গা মিশিয়ে হেঁটে চলেছিল বিপাশা। তার বেশ ভালোই লাগছিল, কিন্তু সঙ্গে সঙ্গেই তার বাবার বলা কথাগুলো না চাইতেও বারবার মনে পড়ে যাচ্ছিল বিপাশার। কথাটা রতনকে বলতেই সে বলল, আরও সব বাজে কথা। তোমার ভাইকে ভয় দেখানোর জন্যই তোমার বাবা অমনভাবে কথাগুলো বলেছে। ওসব নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। কিন্তু যদি সত্যি সত্যি তেমন কিছু থাকে, যদি সত্যি সত্যি বাঁশবাগানের মধ্যে কোনো ভূত থাকে। বিপাশার কথাটা সবেমাত্র শেষ হয়েছে, ঠিক এমন সময় কাছেরই একটা বাঁশঝাড়ের বাঁশ যেন থরথর করে কেঁপে উঠে সামান্য বেঁকে গেল। একটা অদ্ভুত শব্দে রতন আর বিপাশা সঙ্গে সঙ্গে সেই দিকে তাকিয়েছে। চাঁদের আলোটা বাঁশঝাড়ের সামনের দিকটায় এসে পড়লেও পেছনের দিকটা দেখতে পাচ্ছে না কেন। তার মনে হলো সেই অন্ধকারের ভেতরে পেছনের দিকটা কেউ দাঁড়িয়ে আছে। ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে বাঁশের ফাঁক দিয়ে সে তাদের দেখে চলেছে। রতন একবার গলা তুলে ডাকল, কে ওখানে? কে? রতনের গলা শুনে বিপাশার বুকের ভেতরটা যেন স্তব্ধ হয়ে গেল। তাহলে কি কেউ ওদের উপর নজর রাখছে? কিন্তু কে নজর রাখবে? এখানে যে রতন আসতে পারে সে কথা কেউ জানে না। এই গ্রামের কেউই রতনকে চেনে না এখনো পর্যন্ত। বিপাশা কাঁপা কাঁপা হাতে রতনের কাঁধের কাছটা খামচে ধরে তার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। আর ঠিক তখনই একটা আশ্চর্য ব্যাপার দেখে রতন এবং বিপাশার বুকের রক্ত যেন হিম হয়ে এলো। ওরা দেখতে পেল ওদের পেছনে দাঁড়িয়ে থাকা সেই মূর্তিটা যেন বাঁশ গাছটাকে ধরে ঠিক তাল গাছে ওঠার মতন তরতর করে উপরের দিকে উঠতে লাগলো। তার দুদিক থেকে বেরিয়ে আসা দুটো কঙ্কালসার শুকিয়ে যাওয়া হাত যেন ওরা দেখতে পারছিল। বাঁশঝাড়টা যেন থরথর করে কাঁপতে লাগলো। রতন পেছনে থাকা বিপাশাকে শক্ত করে দুটো হাতে আড়াল করে রাখল। ততক্ষণে সেই মূর্তিটা বাঁশঝাড়ের একদম ওপরের দিকে উঠে পড়েছে। একটা অদ্ভুত খিলখেলে হাসির শব্দ চারপাশের বাতাসে ছড়িয়ে পড়তে পড়তে রতন আবার চিৎকার করতে গেল, কিন্তু পারল না। তার আগে বাঁশ গাছটা বেয়ে উপরে উঠে গিয়েছিল। সে খানিকটা ঘুরে এসে সামনের দিকটায় চলে এসেছে। বাঁশের উপরের মাথাটা ধরে এক হাতে ধরে অন্যদিকে ঝুলতে ঝুলতে খিলখিল করে হাসছে সে। ওরা অবাক হয়ে দেখলো কালো লিকলিকে একটা মূর্তি ওদের দিকে তাকিয়ে আছে। বিপাশা চিৎকার করে ওঠে সেই দৃশ্য দেখে। ওটা কি? ওখানে ওটা কি? তোমার বাবা মনে হয় মিথ্যে কথা বলেনি, সত্যি কথাই বলেছে। এইখানে থাকাটা ঠিক নয়। এখনই আমাদের এখান থেকে পালাতে হবে। চলো। কিন্তু যাবি কোথায়? এখান থেকে কোথাও যেতে পারবি না। আমার বাঁশ বাগানে ঢুকে এত দূর এলি, এখন এখান থেকে পালিয়ে যাবি? এত সহজ? অদ্ভুত ফ্যাসফ্যাসে গলায় কথাগুলো শুনে বিপাশার বুকের রক্ত যেন এইবার পুরো জল হয়ে গেল। রতন কিন্তু সাহস হারায়নি। সে তাড়াতাড়ি বিপাশার হাতটা শক্ত করে চেপে ধরে দৌড়তে লাগলো সামনের দিকে। পেছন থেকে বাঁশ ঝাড়গুলোর মধ্যে থেকে যেন এক ঝড় উঠেছে।
কালো মূর্তিটা এবার যেন ব্যাঙের মতো লাফিয়ে চলেছে। মনে হচ্ছে একটা বাদুর বাঁশঝাড়ের মধ্যে খেলা দেখাতে দেখাতে ওদের দিকে এগিয়ে আসছে। বিপাশার গোটা শরীর তখন ঘামে ভিজে গেছে, নিঃশ্বাসে দ্রুত হয়ে এসেছে। কোনো রকমে বাঁশঝাড় থেকে বাইরের দিকে বেরিয়ে এসে দিঘির কাছাকাছি এসে দাঁড়াতেই ওরা চাঁদের আলোয় দেখতে পেল ঠিক সামনের জায়গাটাতেই 4 হাত পা শিয়ালের মতো ছড়িয়ে হয়ে বসে রয়েছে একটা কালো ছায়া। কে ওটা বলো তো? কেউ? বিপাশা কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানি না, আমি কিছু জানি না। বাবার কাছেও তো জানাতে পারবো না। বাবা যদি জানি আমি এখানে এসেছিলাম তাহলে তাহলে তো আরো সমস্যা হবে। এখন তুমি বাড়ি ফিরে যাও, আমিও ফিরে যাই, পরে দেখা যাবে, বুঝলে? বিপাশার কথায় রতন সায় দিল। তারপর সেখান থেকে দুজনে বেরিয়ে এলো। রতন গ্রামের পথ ধরে তার গ্রামের দিকে এগিয়ে গেল, আর বিপাশা গেল তার বাড়িতে। বিপাশার মনে হলো তার কানে কানে কে যেন বলছে, দিদি, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও এক্ষুনি, না হলে বিপদ হবে। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে পেছনের দিকে তাকিয়ে বিপাশার মনে হলো সে দিঘির জলের কাছে কে যেন দাঁড়িয়ে আছে। সে আর তাকাতে পারল না, পায়ে পায়ে দৌড়তে শুরু করলো। রাতে খেতে বসে গগন বলল, আচ্ছা বাবা, বিশু তারপর কি হয়েছিল? বিশু তো মরে গেল, ওর বাবা মা ওইখান থেকে চলে গেল, তাহলে আমরা যে বাড়িতে আছি সেই বাড়িতে কি ওরা থাকতো? হ্যাঁ, এই বাড়িতেই ওরা থাকতো। কিন্তু তারপরও গ্রামের লোকেদের কাছে শোনা যায় রাতের দিকে কোনো বাড়ির ছেলে মেয়ে যদি জানলার কাছে দাঁড়িয়ে থাকে তাহলে কেউ না কেউ তাদের ডাকে, যেমন তোকে ডাকছিল, বুঝলি? আর যদি কেউ রাতের বেলা বাঁশ বাগানের মধ্যে গিয়ে পড়ে তাহলে কি হবে? গগনের কথা শুনে বিপাশা চমকে ওঠে। সে তখন ডাল এগিয়ে দিচ্ছিল বাবার থালায়, কিন্তু সে চমকে উঠতেই ডাল চলকে খানিকটা নিচে পড়ে গেল। মলয় বলল, আর কি হলো, সাবধানে কাজ কর। কতটা ডাল ফেলে দিলি বলতো? হ্যাঁ, কি বলছিলাম যেন? শোন, যদি কেউ রাতের বেলা বাঁশবাগানের ভেতরে যায় তাহলে ব্যাপারটা কিন্তু ভালো হয় না। একবার যদি ওইখানে যে আছে তার নজর তাদের উপরে পড়ে তাহলে যেভাবেই হোক তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই বাঁশবাগানের ভেতর। তুমি এত কিছু কি করে জানলে বাবা? বিশুর বাবা আমার পরিচিত ছিল। এখানে তো আর আমরা এমনি এমনি সব চিনে চলে আসিনি। আমাদের ওই গ্রামে জমি জমা নিয়ে যে সমস্ত সমস্যাগুলো হয়েছিল না তোর কাকাদের সঙ্গে, এ সমস্যা নিয়ে ওইখানে থাকা যে সম্ভব ছিল না সেটা বুঝতে পেরেই আমাদের এই ব্যবস্থা। তবে তোরা ভালো করে বুঝতে পারছিস, বিশুর বাবা গোপাল যখন তার এই সম্পত্তি, এই বাড়িটা আমায় থাকতে দিয়েছে, এটা শুধুমাত্র থাকার জন্য দেয়নি। ওরা জানে ওরা আর এখানে থাকতে পারবে না। তাছাড়া গোপাল তার শ্বশুর বাড়ির তরফ থেকে একটা সম্পত্তি পেয়েছে, ওখানেই ওরা এখন আছে। তবে গোপাল কিন্তু আমায় বারবার বলে, খবরদার মলয়, তোর ছেলে মেয়ে যেন রাতের দিকে জানলা দিয়ে বেশি বাইরের দিকে না দেখে। ও কিন্তু ধীরে ধীরে একটু একটু করে কবজা করে নেয় মানুষের মন। বাঁশবাগান কিংবা দিঘির দিকে যাওয়া তো দূরের ব্যাপার, সেদিকে দেখলেও কিন্তু সমস্যা হতে পারে। বাঁশবাগানের মধ্যে যে আছে সে কিন্তু সাধারণ কেউ নয়। বিপাশা যতই শুনছিল ততই তার বুকের ভেতরটা যেন কেঁপে উঠছিল। তাহলে কি সত্যি সত্যি ওরা বাঁশবাগানের ভেতরে গিয়ে কোনো ভুল করে ফেলেছে? কিন্তু গগন এত কিছু জানতে চাইছে কেন? তাহলে কি গগন কিছু বুঝতে পেরেছে? বিপাশা কাউকে কিচ্ছু বলল না। এমনভাবে দেখতে দেখতে আরো 2 দিন কেটে গেল, কিন্তু বিপাশা এবং গগনের মা কমলার আসার কোনো নামগন্ধ নেই। এমনিতে কমলার মায়ের শরীর খারাপ, তার বাবা নেই, মা একা, সেই কারণে সে গিয়েছে। তবু মলয় আবার এসব বিষয়ে কোনো জোর করেনি। এইভাবেই চলতে লাগলো। সেই দিন ছিল শনিবার। কারখানার কাজ ছেড়ে বাড়ি ফিরতে ফিরতে সেদিন এমনিতেই মলয়ের দেরি হওয়ার কথা। সে কথা সে বলেই গিয়েছিল। সেদিন সন্ধে থেকে ঠান্ডা হাওয়া বইছে, মাঝে মাঝে কালো মেঘ ছড়িয়ে বিদ্যুৎ চমকে উঠছে, কিন্তু বৃষ্টি হয়নি। একটা ঘরে বসে দরজা বন্ধ করে হ্যারিকেন জ্বালিয়ে বিপাশা আর গগন বসেছিল। ঠিক এমন সময়
প্রথমবারের মতো জানালার ওপর ধাক্কাটা পড়ল। একবার, দুবার, তিনবার। হাওয়ার শব্দ হচ্ছে বলে মনে হয় ভাই। দেখ, যেন মনে হচ্ছে কেউ বাইরে থেকে ধাক্কা দিচ্ছে। গগন একভাবে জানালার দিকে তাকিয়ে রইল। হ্যারিকেনের আলোয় গগনের চোখ মুখটা দেখে কেমন যেন অস্বস্তিতে পড়ে গেল বিপাশা। গগন মুখে কোনো কথা বলছে না, চুপ করে বসে বন্ধ জানালার দিকে তাকিয়ে রয়েছে, যেন জানালার ওপারে কেউ রয়েছে। অমন করছিস কেন? দেখ, আমাকে ভয় দেখাবার চেষ্টা করে লাভ নেই। তুই আমাকে ভয় দেখাতে পারবি না, বুঝলি? জানলার ওপারে যে কেউ নেই সেটা আমি ভালো করেই জানি। ঠিক এমন সময় গগন অদ্ভুত চোখে তাকালো বিপাশার দিকে। সে বলল, জানলার উপরে আছে কেউ। দেখ, সত্যি সত্যি কেউ দাঁড়িয়ে আছে, সেই ধাক্কা দিচ্ছে। ওই দেখ। গগনের কথা শুনে বিপাশা কান খাড়া করল। সঙ্গে সঙ্গে শুনতে পেল জানালার উপরে আরো 3 বার ধাক্কার শব্দ, আর তার সঙ্গে কে যেন বলছে, বিপাশা, এই বিপাশা, আমার সঙ্গে আয়, আমি তোকে নিতে এসেছি। আয়, তাড়াতাড়ি চলে আয়, দেরি করিস না। বিপাশার মনে হলো তার কানের ভেতর থেকে যেন গরম গলানো লোহা কেউ ঢেলে দিয়েছে, আর সেগুলো গোটা শরীরকে ধীরে ধীরে শক্ত করে তুলছে। বিপাশা প্রায় চিৎকার করে উঠতে গেল, কিন্তু গগন তখন শান্ত গলায় বলল, দিদি, চুপ করে বসে থাক, কোথাও যাবি না তুই। ও কিন্তু তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। কিন্তু বাইরে কে আছে তা তুই জানলি কি করে? কি করে জানলি তুই? বল। আমি জানি বাইরে কে এসেছে। জানলার কাছে দাঁড়িয়ে জানলার গ্রিলের ওপর মুখ রেখে সে ডাকছে। ওই দেখ জানলার ফাঁক দিয়ে ওর চোখটা দেখা যায়। বিপাশার গোটা শরীর কেমন যেন থরথর করে কাঁপতে লাগলো, কারণ ততক্ষণে জানালার দিক থেকে ভেসে আসা হাওয়ার শব্দটা একটু একটু করে কমতে শুরু করলেও সেই অদ্ভুত কণ্ঠটা শোনা যাচ্ছে। সে বিপাশার নাম ধরে ডেকে চলেছে, আর তার সঙ্গে সঙ্গে জানালার উপর সেই ধাক্কার শব্দ এবার যেন ক্রমশ বাড়তে শুরু করেছে। এবার আর টোকা নয়, কেউ যেন জানালা খোলার জন্য জানালার উপর প্রাণপণে ধাক্কা দিয়ে চলেছে। বিপাশা এবার প্রায় চিৎকার করে উঠল। নিজেকে আর সামলাতে পারল না, সে বলে উঠল, আমি যাব না, আমি কোথাও যাব না, আমাকে তোরা কেউ কোথাও নিয়ে যেতে পারবি না। গগন কিন্তু চিৎকার করছে না, আগের মতোই শান্তভাবে এসে চুপ করে বিছানার উপর বসে রয়েছে। বিপাশা তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। গগন এমন শান্ত কি করে থাকছে? সে তো এসবে আরো বেশি ভয় পায়, আরো বেশি ভীতু সে। তাহলে গগন কেন? এসব ভাবতে ভাবতেই গগনের চোখের দিকে চোখ পড়ে বিপাশার। ঠিক তখনই বিপাশার মনে হলো তার মেরুদণ্ডটা যেন বরফের মতো হিমশীতল হয়ে গেল। গগনের চোখ উল্টে গেছে কখন যেন, তার চোখের মনি এখন সাদা। সেইভাবে সে চুপ করে বসে রয়েছে জানালার দিকে তাকিয়ে। বিপাশা গগনের কাছ থেকে ছিটকে সরে গেল একপাশে। গগন তার দিকে তাকিয়ে হেসে বলল, আমায় ভয় পাস না দিদি, আমায় ভয় পাস না। বিপাশা কিন্তু ভয় পাচ্ছে, কারণ ততক্ষণে গগনের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছে। বিপাশার বিছানা থেকে ছিটকে সরে যেতে জানালার দিক থেকে আবার সেই ধাক্কার শব্দটা শোনা গেল। দুই দিক থেকে যৌথভাবে যেন বিপাশাকে চেপে ধরতে শুরু করেছে। সে দুটো হাত নিজের কানে চেপে ধরে চিৎকার করে উঠল, বাবা, বাবা, কোথায় তুমি? বাঁচাও! ঠিক সেই সময় ঘরের দরজায় টোকার শব্দ শোনা গেল। বিপাশা মনে করলো তার বাবা এসেছে। সে ছুটে গিয়ে ঘরের দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাস যেন ঝটকা দিয়ে ফেলে দিল ঘরের মেঝের উপরে। বিপাশা দরজার দিকে ছুটে যাওয়ার সময় গগন কিন্তু চিৎকার করে বলে উঠেছিল,
দরজা খুলবি না, দরজা খুলবি না দিদি। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। প্রচণ্ড হাওয়ার ধাক্কায় বিপাশা মাটির উপর ছিটকে গিয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেখতে পেল সেই চার পেয়ে কালো মতো সেই ছায়াটাকে যে সেদিন বাঁশবাগানের মধ্যে দেখতে পেয়েছিল, সেটাই এখন ঘরের বাইরের উঠোনটা বেয়ে আস্তে আস্তে তার দিকে উঠে এসেছে। ঘরের মধ্যে প্রায় ঢুকে পড়েছে জিনিসটা। ঘরের ভেতরে আলো নেই। এই ঘরে যে হ্যারিকেনটা ছিল সেটাও যেন কখন নিভে গেছে। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। বিপাশা ভয়ে আতঙ্কে যেন পাথরের মতো হয়ে ধীরে ধীরে পেছনের দিকে সরে আসতে লাগলো। বিড়বিড় করে বলতে লাগলো, আমায় ছেড়ে দে তোরা, তোরা আমায় ছেড়ে দে, আমি মরতে চাই না, আমায় ছেড়ে দে তোরা, আমায় ছেড়ে দে। বিপাশার গলা থেকে বেরিয়ে আসা সেই কান্নার শব্দ যেন সামনে হেঁটে আসতে থাকা সেই চার পেয়ে কালো মতো বিভৎস মূর্তিটা উপভোগ করছিল। এবার সে খিলখিল করে হেসে বলল, তখন থেকে ঘরে ঢুকতে চাইছি, আমার ঘরে ঢুকতে দিচ্ছিস না কেন? এত বড় সাহস! আমার কাছে গিয়ে ফিরে এসেছিস, তোকে আমি নিয়ে যাবই। তারপর ওই বেটাকেও নিয়ে যাব। ঠিক সেই মুহূর্তে একটা কর্কশ শব্দের বিদ্যুৎ চমকে উঠল, আর বিপাশা পাগলের মতো চিৎকার করে উঠল। সামনের দিকটা দেখে ওটা ওটা কি? মাটির ঢিবির ওপর পিঁপড়ের বাসা হলে যেমন ছোট ছোট গুটি গুটি মতো হয়ে ওঠে মাটির গায়ে, ঠিক তেমনি গোটা মূর্তিটার গায়ে গুটি গুটি। তার বুকের খাঁচাটা যেন এখান থেকে দেখা যায়। তার ভেতরে একটা হলদে মতো কি জল জল করে উঠছে। একটা ছোট্ট বাঁশের কঞ্চির মতো কি যেন তার মাথার ওপরের দিকের এক প্রান্ত থেকে ঢুকে নিচের দিকে এক প্রান্ত থেকে বেরিয়ে গেছে। সাদা মণিহীন দুটো চোখ সেই ছাইরাঙা মূর্তিটার, তার মুখের দাঁতগুলো কুঁচকুচে, সেভাবেই সেই অদ্ভুতভাবে হাসছে আর এগিয়ে আসছে। তার শরীর থেকে যেন টপ টপ করে রক্তের মতো কি একটা পড়ছে মাটির উপরে। একটা প্রচণ্ড আর্তনাদ করে বিপাশা পেছনের দিকে সরতে যাবে, এমন সময় দেখতে পেল কখন যেন গগন এসে দাঁড়িয়েছে তার সামনে। গগনের দুটো হাত ছড়িয়ে রাখা ঠিক রতনের মতো। রতন যেভাবে তাকে আটকাবার চেষ্টা করছিল, ঠিক তেমনভাবেই গগন যেন দু হাতে তাকে বাঁচাতে চাইছে। এই প্রথমবার যেন বিপাশার মনে হলো এতক্ষণ ধরে গগন তার খারাপ চাইছিল না, তার ভালো চাইছিল। গগনই তাকে রক্ষা করে চলেছিল। আবার এসেছিস তুই? হ্যাঁ, তোকে বলেছি না আমি থাকতে এই বাড়িতে আর নতুন করে কাউকে তুই মারতে পারবি না। তোকে তো মেরেইছি, চোখের ভেতর থেকে দুটো চোখ বাইরে বার করে এনেছি, তারপর একটু একটু করে তোকে কষ্ট দিয়ে মেরেছি। সেরকম সেরকম ওদেরকেও মারবো। ওই মেয়েটা আমার জঙ্গলে গিয়েছিল, ওরে এত সাহস, ওকে ছেড়ে দেব না। যে শরীরে তুই রয়েছিস ওকেও তো দেখেছি, ওকেও ঠিক নিয়ে যাব, দেখিস। গগন কিন্তু এই অদ্ভুত কথাতে একটুও ভয় পেল না। তার পেছনে দাঁড়িয়ে থাকা বিপাশার মনে হলো এক্ষুনি সে মাটির উপরে ধপ করে পড়ে যাবে, কিন্তু একটা কথা সে বুঝতে পারছে, তার সামনে দাঁড়িয়ে থাকা বাচ্চা ছেলেটা যে গগন নয়। তার সামনে যে এখন গগন দাঁড়িয়ে নেই সেটা আলাদা করে বলতে হয় না, কিন্তু এটা কে তাকে বাঁচাবার চেষ্টা করছে? ঘরের ভেতরের দরজাটা তখন বন্ধ হয়ে গেছে।
জানলাগুলো দমদম শব্দ করে কখন যেন নিজে থেকেই খুলে গেছে। বিদ্যুৎ চমকের আলো সেখান থেকে ঘরের ভেতরে ঢুকতে সেই বীভৎস প্রাণীটাকে মাঝে মাঝে দেখা যাচ্ছে। ঠিক এমন সময় বাইরের দিক থেকে মলয়ের গলা ভেসে এলো। জোরে জোরে দরজায় ধাক্কা দিতে দিতে মলয় বলল, বিপাশা, বিপাশা, দরজা খোল। গগন, গগন, ওই ওই তাড়াতাড়ি দরজাটা খোল। এমন ঝড় বৃষ্টির মধ্যে কেউ। মলয়ের বাকি কথাগুলো শোনা গেল না। সামনে থাকা সেই বীভৎস মূর্তিটা ঠিক দরজার সামনে 4 হাত পায়ে দাঁড়িয়ে রয়েছে। সামান্য ঝুঁকে থাকা সেই মূর্তি যেন সোজা হয়ে দাঁড়াতে পারে না। গগন বলল, এখনো বলছি তুই এখান থেকে চলে যা, চলে যা বলছি, চলে যা। কাকুকে কাকুকে ঘরের ভেতর ঢুকতে দে, নইলে কিন্তু ভালো হবে না। আমি থাকতে তুই কিন্তু কারোর কোনো ক্ষতি করতে পারবি না। গগনের কথা শেষ হতে না হতেই সেই মূর্তিটা অন্ধকারের মধ্যে গগনকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়তে গেল। ঠিক তখনই টাল সামলাতে না পেরে মাটির উপর পড়ল বটে, কিন্তু সঙ্গে সঙ্গেই একপাশে সরে গেল। মূর্তিটা ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার মাথার ভেতর থেকে সেই বাঁশ টুকরো টেনে বার করে ফেলল আর গগনের ঠিক চোখ লক্ষ্য করে সেটাকে চালিয়ে দিল। কিন্তু কিচ্ছু হলো না সেই মুহূর্তে। গগন শুধু চিৎকার করে বলে উঠল, দিদি তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দে আর ঘরের মধ্যে আলো জ্বালা। পাথরের মতো হয়ে থাকা বিপাশা যেন গগনের কথা অমান্য করতে পারল না। ছুটে গেল দরজার কাছে, কিন্তু তার আগেই সেই মূর্তিটা গগনকে ছেড়ে এগোলো বিপাশার দিকে। বিপাশার চুলের মুঠি ধরে তার হাতে থাকা সেই লম্বা সরু ছুরির মতো বাঁশের ফলাটাকে তার গলা বরাবর চালাতে যাবে, এমন সময় একটা হাতে সে শক্ত করে বিপাশার হাতটা চেপে ধরল। বিপাশা চিৎকার করে উঠল। ততক্ষণে দরজার ছিটকিনি সে খুলে দিয়েছে, কিন্তু মলয় ঘরের ভেতর ঢুকতেই তার হাতের টর্চের আলোটা ঘরের ভেতরে এসে পড়ল। আর ঘরের মধ্যে ঘটা অবাক কাণ্ড দেখে মলয় একেবারে হতবুদ্ধি হয়ে পড়ে। এটা ঘরের ভেতর কে? বিশু? তাহলে কি সত্যি সত্যি এখনো এখনো তুই 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 আছিস? আছি রে, আমি এখনো আছি। চিনতে পেরেছিস আমায়? চিনতে পেরেছিস? তোদের জন্যই তো আমি আজ এমন হয়েছি। হঠাৎ করেই যেন ঘরের পরিবেশটা কেমন বদলে যায়। বিপাশার চুলটা সেই বীভৎস মূর্তি ছেড়ে দেয়। গগনের হাতের একটা ধাক্কায় সে ছিটকে গিয়ে পড়ে ঘরের এক পাশে। তার মুখের কাছ থেকে গলগল করে বেরিয়ে আসা রক্তটা বাঁশের কঞ্চির খোঁচায় লেগে থেমে গেল মুহূর্তের মধ্যে। ঠিক মানুষ যেভাবে আগেকার দিনে যুদ্ধের সময় কোমরের খাপে তলোয়ার রাখত, ওই মাথার মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বাঁশের গোঁজ গুঁজে দিল। আর তারপরে ওরা অবাক হয়ে তাকিয়ে দেখল, কোথায় সেই বীভৎস মূর্তি? তার জায়গায় একটা 15-16 বছরের ছেলে দাঁড়িয়ে রয়েছে। তার মুখে ম্লান হাসি, চোখ দুটো মণিহীন, মাথায় খোঁচা খোঁচা চুল, পরনে ধুতি আর একটা পাতলা গামছা জড়িয়ে রাখা গায়ে। দিদি, তুই ওকে চিনবি না, কিন্তু আমি জানি ওকে। আজ থেকে অনেক বছর আগে ওই বাঁশ বাগানের মধ্যে একটা ঘটনা ঘটেছিল, আর তার জন্য এখানে। মলয় মাটির উপর ধপ করে বসে পড়ল। ঘরের ভেতর আবার হ্যারিকেন জ্বলে ওঠে। সেই মূর্তিটা ঘরের একপাশে দেয়াল বরাবর চুপ করে দাঁড়িয়ে আছে। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। বিপাশা পাগলের মতো হয়ে গিয়েছিল। কি যে হচ্ছে সে কিছুই বুঝে উঠতে পারছে না। গগন একভাবে থমকে তাকিয়ে রয়েছে সেই মূর্তিটার দিকে। মূর্তিটা এবার বলে উঠল, চিনতে পারছিস আমায়? আমি দিবাকর। মনে আছে তুই আর গোপাল মিলে কি করেছিলি? ওই বাঁশ বাগানে কি করেছিলি মনে আছে? আমার 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 ভুল করেছিলাম, বিশ্বাস কর। এই ভুলের প্রায়শ্চিত্ত আমাকে গোটা জীবন ধরে করতে হয়েছে। কোনোদিন ভুলতে পারিনি আমি ওইসব কথা, কোনোদিন ভুলতে পারিনি। আর তোর জন্য যে গোটা জীবনটা আমার এমন ভাবে শেষ হয়ে গেল, কখনো কাউকে বলতে পারিনি, কাউকে না,
কাউকে বোঝাতে পারিনি আমার ওই দেহটা ওই বাঁশ ঝাড়ের মধ্যে আটকে পড়ে গেছে, সেখানে শেষ হয়ে গেল। মলয় মাটির উপর ধপ করে বসে পড়েছিল। দুটো হাত মুখের উপর চাপা দিয়ে এসে হঠাৎ গুমরে কেঁদে উঠল যেন। বিপাশা কিছু বুঝতে না পেরে পাথরের মতো দাঁড়িয়ে রইল। গগন বলল, আমি গগন নই, আমি বিশু, আমি বিশু। কথাটা বলতে বলতেই গগনের শরীরটা যেন থরথর করে কেঁপে উঠল একবার, আর তারপরে তার শরীর থেকে কালো মতো কি একটা ছিটকে বেরিয়ে এলো বাইরের দিকে। ওরা অবাক হয়ে দেখল সত্যি সত্যি বিশু দাঁড়িয়ে রয়েছে বিছানার কাছে। গগন জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল মাটির উপর। বিপাশা বলে উঠল, আমি কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। আমি এখানে কি হচ্ছে, কি হচ্ছে এখানে? আমি বলছি, সবকিছু খুলে বলছি। আমি আমার জন্য আর গোবিন্দর জন্য এসব হয়েছে। বাইরে তখন আবারও কর্কশ শব্দ করে বিদ্যুৎ চমকে উঠল, আর সেই বিদ্যুতের আলোতে ঘরের সবাই যেন পাথরের মূর্তির মতো চুপ করে দাঁড়িয়ে রয়েছে। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি গোপাল আর দিবাকর মিলে গিয়েছিলাম দিঘিতে মাছ ধরতে। তখন সন্ধে হয়ে গেছে। কি একটা কারণে যেন গোপাল আর দিবাকরের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, তারপর হাতাহাতি শুরু হয়। দিবাকর এমনিতে শান্ত প্রকৃতির ছিল, কিন্তু গোপাল মাথা গরম করে ফেলতো চট করে। গোপালের মাথা গরম হয়ে যায় আর সে কিছু বুঝতে পারে না। হঠাৎ পাশে রাখা একটা বাঁশের গোছ তুলে নিয়ে দিবাকরের মাথায় ঢুকিয়ে দেয়। প্রথমে আমরা সবাই সেটাকে বাঁশের গোছ বলে মনে করেছিলাম, কিন্তু সেটা আসলে বাঁশের গোছ ছিল না, সেটা ছিল একটা লোহার রড। এমনভাবে গায়ের জোরে গোপাল সেটা ঢুকিয়ে দিয়েছিল মাথার ভেতরে যে ওটা গেঁথে যায়। প্রথমে আমরা কিছু বুঝতে পারিনি, কিন্তু মুহূর্তের মধ্যে ছটফট করতে করতে দিবাকর মারা পড়ে সেখানে। আর তারপর সবাই জেনে যাবে এই ভয় পেয়ে গোপাল আর এই শয়তান ঠিক করে আমাকে ওই বাঁশ বাগানের মধ্যে লুকিয়ে ফেলবে। মাথার ভেতর থেকে ওই লোহার রডটাকে বার করে দিঘির জলে ফেলে দেয় ওরা। তারপর বাঁশ বাগানে নিয়ে গিয়ে বাঁশ ঝাড়ের ভেতর দিকে ঢুকিয়ে দেয় আমায়। আমার শরীরে প্রাণ তখনও ছিল, কিন্তু বাঁশ ঝাড়ের ভেতরে পড়ার সঙ্গে সঙ্গে একটা ছোট বাঁশের গজ সেই লোহা রডের ফুটো দিয়ে ঢুকে একেবারে গলা থেকে বেরিয়ে যায়। এই দেখ। কথাটা বলার সঙ্গে সঙ্গেই ওরা দেখতে পায় সেই মূর্তির মাথা থেকে গলা বরাবর সেই বাঁশের গা থেকে টপ টপ করে রক্ত পড়ছে নিচে। আমি 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 ভয় পেয়ে গেছিলাম। বিশেষ করে গোপাল গোপাল ভয় পেয়ে কাঁদছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না। সবকিছু গোপাল করেছিল, আমি আমি কিছু করিনি। আমি শুধু ওর সঙ্গ দিয়েছি। তারপরে তো আমি চেষ্টা করেছিলাম সবাইকে সবকিছু বলার, কিন্তু শুধু আমায় তোরা মেরে ফেললি। কেন মেরে ফেললি? আমিও ওইখানে আটকে থেকে ঠিক করলাম যে বাঁশ বাগানের মধ্যেই যে আসবে তাকেই মারবো, না হলে যে ছেলে পিলে দল আমায় দেখবে এই বাঁশ বাগানের দিকে তাকে আমি ধীরে ধীরে টেনে আনবো আমার কাছে। তারপর থেকে এক এক করে সবাইকে মারতে শুরু করলাম। যেদিন গোপাল আর ওর ছেলে বিশু এলো, সেদিনই বুঝতে পেরেছিলাম গোপালকে নয়, ওর ছেলেকে মেরে প্রতিশোধ নিতে হবে। কিন্তু কিন্তু আমার ছেলেকে মারিস না। ছেড়ে দে। তোর যা হওয়ার সেটা তো হয়ে গেছে। ভুল তো আমরা করেছি। তুই আমায় মার, কিন্তু ওদেরকে মারিস না। ততক্ষণে আবার সেই রূপ বদলে গেছে বিভৎস সেই গুটি পোকার মতো মাটি রঙের বিভৎস মূর্তিটায়। সে মাটিতে পড়ে থাকা গগনের দিকে একবার তাকিয়ে দেখল। এতক্ষণ সব চুপ করে শুনছিল বিশু। এবার সে বলল,
অনেক হয়েছে প্রতিশোধ। তোমার জন্য আমিও আটকে রয়েছি, আমিও আর এখান থেকে ফিরতে পারছি না। যতবার তুমি আবার কাউকে মারার চেষ্টা করেছো, আমি ততবার তাদের বাঁচিয়ে দিয়েছি। দিদি, মনে আছে সেদিন দিঘির পাড়ে? বিপাশার মনে পড়ে গেল সেদিন দিঘির পাড়ে দেখা সেই মূর্তিটার কথা। তাই তো, মূর্তিটা তো ভয় দেখায়নি তো ওকে, বরং ওখান থেকে বাড়ি চলে যেতে বলেছিল। বিপাশা কাঁদতে কাঁদতে বলল, তার মানে বিশু, তুই সেদিন আমাকে ওখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলেছিলি? তাহলে তাহলে কি তোর জন্যই আমরা ওখান থেকে বেঁচে ফিরেছিলাম? ওর জন্যই তো তোরা ফিরতে পেরেছিলি, ওর জন্যই আমি তোদের কিছু করতে পারিনি। কিন্তু আজ আজ আর আমি থামবো না। গগনকে আমি সাথে করে নিয়ে যাব এখান থেকে। কথাটা বলে বিভৎস মূর্তিটা ঝাঁপিয়ে পড়তে গেল গগনের উপরে, কিন্তু তার আগেই বিশু চলে এলো তার সামনে। এদিকে মলয় ছুটে গিয়ে গগনকে আড়াল করে দাঁড়িয়েছে। ঝট করে বিছানার উপর তুলে বিশু বলল, আর নয়, এইবার এইবার মুক্তি চাই, মুক্তি। তোমারও মুক্তি চাই, আমারও মুক্তি চাই। আমি কথা দিচ্ছি, কাকু আপনাদের মুক্তির ব্যবস্থা করবে। যে ভুল সে করেছে, সে ভুলের প্রায়শ্চিত্ত সে করবে। মূর্তিটা তখন বিশুর দিকে তাকিয়ে রইল। তারপর যে কি হলো, প্রচন্ড চিৎকার করে কাঁদতে লাগলো মূর্তিটা। সেই ঘরের ভেতর যেন তার কান্নার শব্দে সব ভেঙে পড়তে লাগলো। কাঁদতে কাঁদতে সে বলল, কি দোষ ছিল আমার? কি দোষ ছিল আমার মলয়? কি দোষ ছিল আমার? আমি তো তোদের মতন হেসে গেলে বাঁচতে চেয়েছিলাম। কি দোষ ছিল আমার? একটা সময় ঘরটা ফাঁকা হয়ে যায়। বিশুর ছায়াটা হাওয়ায় মিলিয়ে যাওয়ার সময় বলতে থাকে, আমাদের মুক্তির ব্যবস্থা করতে হবে তোমাদের। জঙ্গলের মধ্যে বাঁশ বাগানে যে বাঁশ ঝোপের কাছে কাল সকালে একটা মরা কাক পড়ে থাকতে দেখবে, সেই গোটা বাঁশ ঝাড়কে কেটে ফেলতে হবে। তারপর প্রত্যেকটা বাঁশ আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে হবে। এমনকি বাঁশের তলার মাটি খুঁড়ে সেখানেই শান্তি শস্ত্রায়নের ব্যবস্থা করতে হবে। আমি চললাম দিদি। গগনকে বলিস, আমি থাকতে তোদের আর কোনো ক্ষতি হতে দেব না। মলয়ের মনে পড়ে গেল ছোটবেলার কথা। ছোটবেলায় সে, গোপাল এবং দিবাকর এমনই ছিল। দিবাকর বলতো গোপালটার যে কি হবে। তবে গোপাল মলয়কে খুব ভালোবাসত। জীবনে এমন পরিস্থিতি এসেছে যেখানে গোপাল বিপদে তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে, ঠিক যেমন গগনের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল বিশু। মলয় অদৃশ্য কারোর উদ্দেশ্যে যেন নিজের মনেই বলে উঠল, আমার ভুল হয়ে গেছে দিবাকর, আমার ভুল হয়েছে, আর কখনো হবে না। আমি 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 আর ভুল করব না রে। মলয় কাঁদতে কাঁদতে এগিয়ে গেল গগনের দিকে। তখন গগন বিছানায় উঠে বসে ফ্যাল ফ্যাল করে চারপাশে তাকিয়ে দেখছে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের বিশেষ অডিও পরিবেশনা বিংশ। গল্পটি সার্বিক কথকথায় ছিলাম আমি ব্রতদীপ। গগন ও ভূতের দ্বিবিধ চরিত্রে ছিলেন অচ্যুতা। বিপাশার কণ্ঠে ছিলেন পিয়ালি। মলয় এবং গ্রামের ভদ্রলোকের চরিত্রে ছিলেন মেঘ। বিশু ও রতনের দ্বৈত চরিত্রে ছিলেন রূপম। সুরমার চরিত্রে কণ্ঠ দিয়েছেন মধুরা এবং বিশুর বাবার চরিত্রে ছিলেন দেবাশিস। আমাদের আজকের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমনই সব রহস্য ও রোমাঞ্চকর নাটক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।